আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফা সুলতানা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে গদ্যটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এই দেশ এই মানুষ। মূলত এই দেশ এই মানুষ দিয়ে কী বোঝানো হচ্ছে? আমাদের বাংলাদেশের মানুষ এবং আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এই সংক্রান্তই হচ্ছে এই গদ্যটা। চলো তবে মূল আলোচনায় চলে যাওয়া যাক। সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, কবির এ কথার অর্থ কী? সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, কবির এ কথার অর্থ হচ্ছে যে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাঙালি, বাংলাদেশের প্রায় বাংলাদেশের প্রায় সকল লোকই বাংলায় কথা বলে। কেন আমাদের এই সৌভাগ্য তা একটু পরে আমরা বুঝতে পারবো। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের মধ্যে কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ বা তচঙ্গা ইত্যাদি। এছাড়াও রাজশাহীর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এই যে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে সাথে এই যে মানুষের যে বৈচিত্র্য, এত সব বৈচিত্র্যের মধ্যেও আমরা কি করছি? সবাই মিলেমিশে একসাথে বসবাস করছি। এই যে একসাথে মিলেমিশে বসবাস করা, এটার মধ্যে আমাদের সার্থকতা লুকিয়ে আছে। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। এটাই আমাদের গৌরব যে আমাদের একই দেশ অথচ অনেক বৈচিত্র্যে ভরপুর। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। অনেক দেশে আছে যে হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব বেঁধে থাকে, কিন্তু আমাদের দেশে হিন্দু মুসলিম সবাই একই সাথে সম্প্রীতির মতো ভাই ভাইয়ের মতো থাকে। প্রত্যেকের উৎসবে আনন্দ অনুষ্ঠানে আনন্দ করে থাকে। ঈদের দিনে হিন্দুরা যেরকম আনন্দ করে থাকে, হিন্দুদের পূজা পার্বণে মুসলমানরাও অনেক আনন্দ করে থাকে। তো এরকমভাবে আমরা খুব মিলেমিশে আছি, এরকম খুব কম দেশেই দেখা যায়। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের যে পেশা, তাদের এই পেশাটাও হচ্ছে অনেক বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ধরো কৃষকের কথা বলি, তারা যদি খাদ্য না উৎপাদন করত তাহলে আমাদের কিন্তু খাদ্যের যোগান পেতাম না, আমরা অনাহারে বা অর্ধহারে থাকতাম, বা আমাদের খাদ্যের সংকট দেখা দিত, খাদ্যের দাম বৃদ্ধি পেত। আবার জেলে যদি না থাকতো তাহলেও কিন্তু আমাদের আমিষের অভাব পূরণ হতো না। কামার যদি লোহার জিনিস তৈরি না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের লোহার যে সামগ্রী সেগুলো পেতাম না। কুমার মাটির পাত্র তৈরি না করলে পাত্র তৈরি হতো না। ঠিক একই রকমভাবে অফিস আদালতে যারা কাজ করে তারা যদি কাজ না করতো আমাদের দেশের অর্থনীতি সচলভাবে চলতে পারতো না। প্রত্যেকে তার কাজ দিয়ে কি করছে? আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করছে। কারো কাজই ছোট বা কারো কাজই এখানে বড় নয়, প্রত্যেকের কাজই এখানে গুরুত্বপূর্ণ সমানভাবে। এই যে দেখো, এখানে আমরা কিছু পেশাজীবী মানুষের ছবি দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন কামার, একজন হচ্ছেন কুমার, ওই পাশে দেখতে পাচ্ছি কৃষক, এখানে দেখতে পাচ্ছি অফিসার, মাঝখানে দেখতে পাচ্ছি জেলে। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? একটু আগে যা বললাম যে তারা যদি কাজ না করতো তাহলে আমাদের খাদ্যের যোগান হতো না। সবাইকে তাই আমাদের কী করতে হবে? শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। বিশেষ করে অনেকে কৃষকদের বলে থাকে চাষা, অশিক্ষিত। এই ধরনের মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। এই কৃষকরাই আমাদের হচ্ছে দেশের প্রধান চালিকা শক্তি, কারণ আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। তাই কৃষকদের আমাদের প্রথমে কী করতে হবে? সম্মান জানাতে হবে। আমাদের দেশে আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বলা হয়ে থাকে 12 মাসে 13 পার্বণ। হিন্দুদের প্রতি মাসে কোনো না কোনো উৎসব বা পার্বণ লেগেই থাকে।
বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখে নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। এই কথার মাধ্যমে কি বুঝতে পারছি, যে আমি আগেই বলেছি যে ধর্ম যে যারই হোক, উৎসবটা কিন্তু হ্যাঁ আমরা ধর্ম পালন করব, আমরা মুসলিম ইসলাম ধর্ম পালন করব, কিন্তু উৎসবের যখন ব্যাপার আসবে তখন আমরা সকল ধর্মের মানে মানুষদের উৎসবগুলো, যেমন খ্রিস্টান ধর্মের উৎসব হচ্ছে বড়দিন। বড়দিন উপলক্ষে কি আমরা 25শে ডিসেম্বর কোনো আনন্দ করি না? আমরা আনন্দ করে থাকি। ঠিক একই রকমভাবে দুর্গাপূজাতেও কী করে থাকি? আনন্দ করে থাকি, ছুটি কাটাই বা মিষ্টি যে বিতরণ করা হয় বা মিষ্টিগুলো থাকে সেগুলো খেয়ে থাকি। ঠিক এটাই বলা হচ্ছে যে ধর্ম যার যার, আমরা ধর্ম নিজেদের মতো করে পালন করব, কিন্তু উৎসবটা সবাই মিলেমিশেই পালন করব। কারণ যখন আমরা আনন্দগুলো মানুষের মাঝে ভাগাভাগি করে নিই, তাহলে কিন্তু আনন্দের পরিমাণ আরও বৃদ্ধি পায়। এই যে দেখো, এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ঈদের উৎসব, এর পাশেটা হচ্ছে দুর্গা পূজা, তারপরে এইটা দেখা যাচ্ছে যে বড়দিন, আর ওখানে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার যে অনুষ্ঠানটা হয় সেটা। একইভাবে আমাদের যে পহেলা বৈশাখে যে নববর্ষের অনুষ্ঠানটা হয়, সেই উৎসবের মধ্যে আমরা কি করে থাকি? র্যালি বের করে থাকি। তারপরে হচ্ছে রাখাইনদের সাংগ্রাইন যে উৎসবটা, তারা কি করে? পানি দিয়ে সেই সময় খেলে থাকে, তো পূজা করে। সেটা বিজুদের চাকমাদের যে বিজু উৎসব আছে, সেই উৎসবের ছবি কিছু এখানে দেখানো হলো। এছাড়াও আমাদের দেশের মানুষের পোশাক পরিচ্ছদ ভিন্ন ধরনের। যেমন হিন্দু পুরুষেরা কী পরে থাকে? ধুতি পরে থাকে, তাই তো? আবার মুসলিম পুরুষেরা কী পরে থাকে? পায়জামা পাঞ্জাবি পরে থাকে, শার্ট প্যান্ট সবাই পরে থাকে, হিন্দু মুসলিম সবাই পরে থাকে। ছোটো ছেলেমেয়েরা কী পরে থাকে? স্কার্ট বা ফ্রক পরে থাকে। মহিলারা কী পরে থাকে? সালোয়ার কামিজ বা শাড়ি পরে থাকে। এই জন্যই বলা হচ্ছে যে পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। কখনো কিন্তু কোনো মুসলিমদের দেখা যায় না, মুসলিম পুরুষদের দেখা যায় না যে ধুতি পরে আছে, এমনি পরতে পারে শখে, কিন্তু পরে না। কিন্তু পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধাঁচের হয়ে থাকতে পারে, কিন্তু মিল আমাদের একটা জায়গায়, যে আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং আমরা সবাই হচ্ছে কি বাঙালি। নিচে যে ভিন্ন ধাঁচের যে পোশাক পরিচ্ছদ তার ছবি দেওয়া আছে, তো আমি আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এছাড়াও বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। ধরো সমতল ভূমিতে আমরা যেরকমভাবে বাসস্থান তৈরি করি বা যেভাবে জীবনযাপন করে থাকি, পাহাড়ি এলাকায় কিন্তু সেরকমভাবে মানুষ বাসস্থানও তৈরি করে না, সেভাবে জীবনযাপনও করে না। তাই বলা হচ্ছে যে আমাদের দেশের প্রকৃতি যেমন ভিন্ন, তেমন জনজীবনও ভিন্ন, তাই এবং বৈচিত্র্যময়। তাই এই দেশকে আমাদের কি করতে হবে? ঘুরে ঘুরে দেখতে হবে। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি। এই জন্য দেশের নানা প্রান্তে যেমন ঘুরে ঘুরে দেখা দরকার, তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়িতে বেড়াতে যাওয়া, পরস্পরের সাথে মেলামেশা করা, কাছাকাছি আসা এবং মানুষকে ভালোবাসা। আমরা বলে থাকি যে আমাদের দেশটা দরিদ্র বা আমাদের দেশটা হয়তো সুন্দর না, কিন্তু আসলে কিন্তু তা না। প্রকৃতি কিন্তু আমাদের দেশটাকে অপূর্ব সুন্দরভাবে তৈরি করেছেন। আমাদের কি করতে হবে? সেগুলো ভালোভাবে দেখতে হবে, ঘুরতে হবে। এছাড়াও আমাদের কি করতে হবে? যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আতিথেয়তার সম্পর্ক কি করতে হবে? দৃঢ় করতে হবে, নিবিড় করতে হবে, মিলামেশা করতে হবে, পাশের প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে। তবেই কি করতে পারবো? আমরা সবাই সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবো। মানুষকে ভালোবাসতে হবে, সর্বোপরি মানুষকে ভালোবাসতে হবে। দেশ মানে কি? দেশ মানে হচ্ছে মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্রের সব কিছু। দেশ মানে কি? দেশ মানে হচ্ছে একটি দেশের মানুষ, সে দেশের প্রকৃতি, জনজীবন, যা কিছু আছে সব কিছু মিলেই হচ্ছে একটা দেশ। দেশ হলো জননীর মতো। জননী মানে হচ্ছে মা, দেশ হচ্ছে আমাদের মায়ের মতো। জননী মানে মা যেমন আমাদের স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন, ঠিক তেমনি দেশও আমাদের কি করেন? আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। দেশকে আমরা ভালোবাসবো। মা যেমন আমাদের আদর, যত্ন, স্নেহ সব কিছু দিয়ে বাঁচিয়ে রাখে। আমার যে প্রয়োজন, আমাদের যা যা লাগবে, আমাদের মুখে বলার আগেই কিন্তু মা বুঝতে পারে। ঠিক একই রকম আমাদের দেশও আমাদের আলো বাতাস সম্পদ এই সব কিছু দিয়ে আমাদের বাঁচিয়ে রাখছে। এজন্য দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। আমি আশা করব আমি এতক্ষণ যে বুঝালাম এই দেশের মানুষ তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা জেনে নিব যে পাঠ্য বইয়ের শব্দার্থগুলো। সৌভাগ্য শব্দের অর্থ হচ্ছে ভালো ভাগ্য, ভালো ভাগ্য। প্রকৃতি নিসর্গ।
বৈচিত্র্য, বিভিন্নতা। বেলাভূমি সমুদ্রের তীরের বালুময় স্থান। প্রান্তর জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান। স্বজন নিজের লোক। সার্থক সফল সাংগ্রাইন রাখাইনদের নববর্ষ উৎসব। রাখাইনদের যে নববর্ষ উৎসব, আমাদের যে নববর্ষ উৎসব হয় সেক্ষেত্রে বলা হয় পয়লা বৈশাখ উৎসব বলে থাকি, কিন্তু রাখাইনদের নববর্ষের উৎসবটাকে বলা হয় সাংগ্রাই। আর বিজু হচ্ছে চাকমাদের নববর্ষের উৎসব। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সেরকমভাবে উত্তরগুলো শিখে ফেলতে পারো, অথবা তোমাদের মতো করে তোমরা সাজিয়ে উত্তর লিখতে পারো। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্যই এখানে আলোচনা করছি। ক নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর হচ্ছে, বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, মুরং, তঞ্চঙ্গা, রাজবংশী ইত্যাদি। এবার খ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর মধ্যে রয়েছে মুসলমানদের দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে স্টার সানডে আর বড়দিন। গ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী? বাংলাদেশের জনজীবন কেন বৈচিত্র্যপূর্ণ সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। উত্তর হচ্ছে, বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। এদেশের বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে। তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি রয়েছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এদেশে। সবার ধর্মীয় উৎসবও তাই ভিন্ন, পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। নম্বর প্রশ্ন হচ্ছে, মানে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে, দেশ হলো জননীর মতো। দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর হচ্ছে যে, দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এই কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। ও নং প্রশ্ন হচ্ছে, জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? উত্তর হচ্ছে, জেলেদের পেশা মাছ ধরা ও বিক্রি করা। জেলেদের কাজই হচ্ছে নদী বা সমুদ্র থেকে মাছ ধরবে এবং সেটা বাজারে বিক্রি করবে। কৃষক যেমন আমাদের খাদ্যের যোগান দেন, তেমনি জেলেরা আমাদের মাছের যোগান দেন। এই মাছ খেয়ে আমরা আমিষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারি। তাই বলা যায়, জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের প্রাণীজ আমিষের অভাব হতে পারে। তারা যদি মাছ না ধরে তাহলে প্রাণীজ যে আমিষটা আছে তার অভাব আমরা পূরণ করতে পারবো না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ধর্ম যার যার, উৎসব যেন সবার। এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে, বাংলাদেশের নানা ধর্মের লোক বাস করে। সবার রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে আলাদা। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে স্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। এসব উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের সবাই আনন্দ উল্লাস করে। তাই বলা যায়, ধর্ম যার যার, উৎসব যেন সবার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর হচ্ছে, দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মায়ের মতো দেশকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। এবার আমাদের পাঠ্য বইয়ের মধ্যে একটি শূন্যস্থানের মতো আছে,
কিন্তু লেখা আছে যে বিপরীত শব্দ জেনে নেই, মানে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দগুলো দেওয়া আছে। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। খালি জায়গা দেওয়া আছে, যেমন বাঙালি অবাঙালি, এখান থেকে কোনটা বসবে, বাঙালি বসবে না অবাঙালি বসবে, সেটাই আমরা কি করব, শূন্যস্থানে বসাবো। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে। কি আছে? আমরা কি পড়েছিলাম পাঠে? অবাঙালি পড়েছিলাম না বাঙালি পড়েছিলাম? হ্যাঁ, আমরা পড়েছিলাম হচ্ছে বাঙালি। তাহলে এখানে বসবে হচ্ছে বাঙালি। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। দেখো এখানে বসবে হচ্ছে বাঙালি। এরপরে আমরা সবাই পরস্পরের ড্যাশ। আমরা সবাই পরস্পরের কি, শত্রু না বন্ধু? কোনটা বসবে? বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু, কিন্তু বসবে কোনটা? বসবে হচ্ছে বন্ধু, যে আমরা সবাই পরস্পরের বন্ধু। এরপরে শূন্যস্থান হচ্ছে ড্যাশ হলো জননীর মতো। কি জননীর মতো? বিদেশ না দেশ? দেশ হলো জননীর মতো, উত্তর হবে হচ্ছে দেশ। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। শূন্যস্থানে কি বসবে? আমাদের ব্যর্থতা যে আমরা এদেশে জন্মেছি? না, আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। এবার আমি আলোচনা করব হচ্ছে পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদ। এই পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদের জন্য তোমরা তোমাদের বইয়ে এই যে অংশটুকু আছে অনুচ্ছেদে, সেই অংশটুকু দাগিয়ে নিবে যে বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। এখান থেকে শুরু করে আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে, এই পর্যন্ত অনুচ্ছেদটুকু বইতে দাগিয়ে নিবে। আমি এই অনুচ্ছেদটা আবার লিখলাম না পুনরায়, তোমরা বইয়ে দাগিয়ে নিলে বুঝতে পারবে। এখন 1 নঙে কি থাকে? ওই অনুচ্ছেদ থেকে কি দিতে হয়? আমাদের শব্দার্থ লিখতে হয়। তো শব্দার্থগুলো হচ্ছে, যেমন অনুচ্ছেদের ভেতরে যে শব্দগুলো আছে সেগুলো থেকেই শব্দার্থ আসবে। তো ওই অনুচ্ছেদটার মধ্যে শব্দগুলো আছে হচ্ছে ক্ষুদ্র, গৌরব, যুগ, বৈচিত্র্য, খুব, পার্বত্য, জাতিসত্তা। তো ক্ষুদ্র শব্দের অর্থ কি? ক্ষুদ্র শব্দের অর্থ হচ্ছে কি? ছোট। গৌরব, মর্যাদা অথবা গর্ব, তুমি যেটা লেখার একটা লিখবে, হয় মর্যাদা লিখবে অথবা গর্ব লিখবে। যুগ 12 বছর সময়। বৈচিত্র্য বিভিন্নতা, খুব অত্যন্ত, পার্বত্য পর্বত সম্বন্ধীয়, জাতিসত্তা একই ভাষা ও সংস্কৃতি বহনকারী গোষ্ঠী। জাতিসত্তা হচ্ছে যে জাতিগোষ্ঠী একই ধরনের ভাষা এবং সংস্কৃতিকে কি করে, বহন করে বা ধারণ করে, তাদেরকে বলা হয় জাতিসত্তা। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কিছুক্ষণ আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর। এখন যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে অনুচ্ছেদটা আমরা দাগিয়ে নিতে বললাম সেই অনুচ্ছেদ থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি বলে গর্ব করি? আমাদের দেশে কি কি বৈচিত্র্য দেখা যায়? আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি বলে গর্ব করি? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে গর্ব করি। আমাদের দেশে কী কী বৈচিত্র্য দেখা যায়? আমাদের দেশে প্রাকৃতিক বৈচিত্র্য এবং মানুষ ও ভাষার বৈচিত্র্য দেখা যায়। খ নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা কারা? তারা বাংলাদেশের কোথায় বসবাস করে? বাংলাদেশের বাঙালি ছাড়াও রয়েছে চাকমা, মারমা, মোরং, গারো, সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী, এই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীদের বলা হয় ক্ষুদ্র জাতিসত্তা। এরাই ক্ষুদ্র জাতিসত্তা নামে পরিচিত। চাকমা, মুরং, তঞ্চঙ্গা বসবাসকারী চাকমা, মুরং আর তঞ্চঙ্গারা বসবাস করে কোথায়? পার্বত্য চট্টগ্রামে। আর রাজশাহীতে সাঁওতাল ও জামালপুরে রাজবংশীদের বসবাস রয়েছে। বলেছে যে কোথায় কোথায় তারা বসবাস করে, সেই অঞ্চলটা এখানে উল্লেখ করা হলো। এরপর 3 নম্বর প্রশ্ন বা গ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের বাড়ির পাশের ভিন্ন ধর্মী প্রতিবেশীদের সাথে তুমি কিভাবে বসবাস করবে? এটা সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিক। তুমি যোগ্যতা ভিত্তিক বলতে গেলে উত্তরটা হচ্ছে তোমার নিজের মতো করে তুমি তোমার প্রতিবেশীর সাথে কীরকম আচরণ করবে এটা সম্পূর্ণরূপে তোমার ইচ্ছে বা তুমি কিভাবে আচরণ করতে চাও তার উপরে লিখবে। কিন্তু তারপরে আমি একটু ধারণা দেওয়ার জন্য আমি আমার মতো করে লিখেছি যে আমাদের বাড়ির আশেপাশে যে ভিন্ন ধর্মী প্রতিবেশীরা বাস করে তাদের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। সম্প্রীতি মানে হচ্ছে ভালো সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ মানে ভালো আচরণ, এগুলো আমরা কি করব? বজায় রাখবো। কখনো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, কখনো তাদের ধর্মীয় অনুষ্ঠান বা ধর্ম সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কথা বলবো না বা বাড়াবাড়ি করব না, কিছুই বলবো না। ধর্মর ব্যাপারটা আলাদা রেখে তাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখবো।
মিলেমিশে শান্তিপূর্ণভাবে তাদের সাথে থাকব, তাদের অনুষ্ঠানাদিতেও অংশগ্রহণ করব। তারা যদি তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমাদেরকে দাওয়াত দিয়ে থাকে, আমরা কি করব, সেই অনুষ্ঠানে যাব। এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ। সমুদ্রের তীরের বালুময় স্থান, এর এক কথায় উত্তর হচ্ছে বা এক কথায় প্রকাশ হচ্ছে বেলাভূমি। যিনি আমাদের জন্ম দেন জননী, কৃষিকাজ করেন যিনি কৃষক, ভালো ভাগ্য সৌভাগ্য, গর্ব করা যায় এমন গৌরব। যারা বাংলা ভাষায় কথা বলেন বাঙালি, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, সেটা হচ্ছে কি প্রান্তর, বা অনেক সময় এটা মাঠও লেখা যায় কিন্তু আমরা প্রান্তর লিখব। এরপর হচ্ছে নতুন বছরকে বরণ করার উৎসব। নতুন বছরকে বরণ করার উৎসব কি আমরা সবাই জানি, নববর্ষ। রাখাইনদের নববর্ষ উৎসব সাংগ্রাই। যে মাটির পাত্র তৈরি করেন কুমার, জনসংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যা গরিষ্ঠ। কেউ যদি ভুলে এখানে লিখে ফেলে সংখ্যা লঘিষ্ঠ, তাহলে কিন্তু কাটা যাবে। লঘিষ্ঠ মানে হচ্ছে কম। আবার এটা কিন্তু এরকম আসতে পারে, জনসংখ্যায় সবচেয়ে বেশি এমন না লিখে যদি জনসংখ্যা সবচেয়ে কম, তাহলে তখন কি হয়ে যাবে, সংখ্যা জনসংখ্যা না সরি সংখ্যায় সবচেয়ে কম, কম বোঝালে হবে সংখ্যা লঘিষ্ঠ, আর যখন বেশি বোঝাবে তখন হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। চাকমাদের নববর্ষের উৎসব, এটা হচ্ছে বিজু। মাছ ধরে জীবিকা নির্বাহ করে যে, সেটা হচ্ছে জেলে। চাকরি করে যে, চাকুরিজীবী। এবার আমরা জেনে নিব ক্রিয়াপদের চলিত রূপ। সাধুরূপ চলিত রূপ। জন্মিয়াছি জন্মেছি, তোমরা অবশ্যই সাধুরূপ চলিত রূপ লিখে নিবে। সাধুরূপের জায়গায় সাধুরূপগুলো লিখবে, আর চলিত রূপের ঘরে তোমরা উত্তরগুলো লিখবে। আগলাইয়া আগলিয়ে, ভালোবাসিব ভালোবাসব, তুলিতেছে তুলছে, বাঁচাইয়া বাঁচিয়ে, রাখিয়াছে রেখেছে, হইয়া হয়ে, গড়িয়া গড়ে, তুলিব তুলব, যোগাইত যোগাত। এবার সমার্থক শব্দগুলো দেখে নিই। সমার্থক শব্দ, যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো লিখব প্রদত্ত শব্দের ঘরে, আর উত্তরটা লিখব সমার্থক শব্দের ঘরে। সার্থক সফল, লোক মানুষ, পর্বত পাহাড়, প্রান্তর মাঠ, সমুদ্র সাগর, জননী মা, কথা হচ্ছে বচন, পৃথিবী জগৎ, চন্দ্র চাঁদ, দেশ রাষ্ট্র, বন্ধু মিত্র, ফুল পুষ্প, বাগান উদ্যান, আলো কিরণ। এরপর জেনে নিব হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ, যে শব্দগুলো দেওয়া থাকবে সেটা লিখব মূল শব্দের ঘরে, আর উত্তরটা যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত শব্দের ঘরে। মূল শব্দ বিপরীত শব্দ না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে। মূল শব্দ হচ্ছে সৌভাগ্য, বিপরীত শব্দ হচ্ছে দুর্ভাগ্য। বাঙালি অবাঙালি, আকাশ পাতাল, শ্রদ্ধা অশ্রদ্ধা, ভালোবাসা ঘৃণা, একই বিচিত্র, বৈচিত্র্যময় বৈচিত্র্যহীন, সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ, আত্মীয় অনাত্মীয়। এই আত্মীয় বানানে তোমরা অনেক সময় কি করে থাকো, এখানে যে তয় ম, তোমরা কি করো, ময়ের মতো করে না লিখে নয়ের মতো করে নিচে লিখে দাও, মানে এখান থেকে দিয়ে এরকমভাবে ন লিখো, সেটা কিন্তু ভুল, সেটা করা যাবে না। আত্মীয় বানান ঠিক মতো লিখতে হবে। এটা হচ্ছে তয় ম। আত্মীয় অনাত্মীয়, সার্থক ব্যর্থ, সুখ্যাতি কুখ্যাতি, গৌরব অগৌরব, পূর্ণিমা অমাবস্যা, কাজ বিশ্রাম। এরপর জেনে নিব হচ্ছে যুক্তবর্ণ। যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো এবং উক্ত শব্দ দিয়ে বাক্য গঠন করো। যুক্তবর্ণগুলোকে আমরা কি করব, প্রথমে ভাঙব, সেই যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করব এবং যে শব্দটা তৈরি করব সেটা দিয়ে কি করব, বাক্য গঠন করব। প্রথমে হচ্ছে নয়ম, ন যোগ ম, এটা দিয়ে শব্দ হচ্ছে জন্মভূমি। বাংলাদেশ আমার জন্মভূমি। তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো, জন্ম লিখতে পারো, বা অন্য যা তোমার কাছে মনে হয় যে না আমি এই শব্দটা লিখব, যে শব্দ লিখবে সেই শব্দ দিয়ে বাক্য গঠন করবে। তয় রফলা, ত যোগ রফলা, বৈচিত্র্য, একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটা হচ্ছে ক্ষয় রফলা, খ যোগ রফলা, খ্রিস্টান, 25শে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিনের উৎসব পালন করে। এটা হচ্ছে নয়ধ, ন যোগ ধ, বন্ধু, সিফত আমার খুব ভালো বন্ধু। দন্তাশয় প, দন্তাস যোগ প, পরস্পর, সবাই আমরা পরস্পরের বন্ধু। এবার আমরা আলোচনা করব হচ্ছে যে আমি একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে,
সেই অনুচ্ছেদটা পড়ে আমরা কি করব, প্রশ্ন তৈরি করব যে অনুচ্ছেদ পড়ে কে কি কোথায় কখন কবে কিভাবে এই জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আমরা 5টা প্রশ্ন তৈরি করব। কিন্তু একটা শব্দ একবারই ব্যবহার করব, দ্বিতীয়বার ব্যবহার করব না। চলো তবে দেখে নিই যে প্রথম লাইনটাই হচ্ছে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। তাহলে এই লাইনটি দিয়ে কী প্রশ্ন তৈরি করা যায়? এই লাইনটি দিয়ে প্রশ্ন তৈরি করা যায় যে দেশ মানে কি, দেশ মানে কি। আমি যদি প্রশ্ন তৈরি করি তার উত্তর কিন্তু এটা চলে আসছে। আমাদের এখানে উত্তর দেওয়া আছে, তৈরি করতে হবে প্রশ্ন। তারপরে দেখো দেশ হলো জননীর মতো, প্রতিটা লাইন ধরবো, চেষ্টা করব প্রশ্ন তৈরি করার জন্য। দেশ হলো জননীর মতো, এটাতে প্রশ্ন তৈরি করা যায় যে দেশ কার মতো? উত্তর হচ্ছে জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। জননীর মতো আর কাকে কি করতে হবে? তাই দেশকে আমাদের ভালোবাসতে হবে। এই যে এই এতটুকু অংশ, এখান থেকে আমি প্রশ্ন করতে পারি যে জননীর মতো আমাদের আর কাকে ভালোবাসতে হবে? জননীর মতো আমাদের আর দেশকে ভালোবাসতে হবে। উত্তর যেহেতু চলে আসছে তাই এই অংশটুকু দিয়ে ওই প্রশ্নটা তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এই পুরোটা অনুচ্ছেদের অংশ থেকে বিভিন্ন লাইন থেকে যেমন আমি তৈরি করলাম যে দেশকে কেন ভালোবাসতে হবে, কেন ভালোবাসতে হবে? যেহেতু জননীর মতো দেশ আমাদের আগলে রাখছে তাই দেশকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। তাই এখান থেকে প্রশ্ন হচ্ছে দেশকে কেন ভালোবাসতে হবে, আর আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে। এই যে দেখো নিচের যে লাইনটা আছে যে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন, তাহলে এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারছি যে আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে। এবার আমরা প্রত্যেকে কি করব, আমাদের বইয়ের মধ্যে বিরাম চিহ্নের জন্য যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো কি করব, দাগিয়ে নিব। প্রথম অনুচ্ছেদটা হচ্ছে যে সার্থক জনম আমার জন্মেছি এদেশে। এখানে আমি ওই অংশটুকুই নিয়েছি যেখানে 5টি করে বিরাম চিহ্ন আছে। তোমরা কি করবে, প্রত্যেকে বইয়ের মধ্যে দাগিয়ে নিবে যে সার্থক জনম আমার জন্মেছি এদেশে। কবি এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি, আমরা বাঙালি। দ্বিতীয় নম্বর অনুচ্ছেদটা হচ্ছে যে একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব, সবাই সবার বন্ধু আপনজন, এই দেশে রয়েছে নানা ধর্মের লোক। এই অংশটুকু দাগাবে। এবং সর্বশেষ হচ্ছে ভাবত কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতে কে, সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন। আমরা এতক্ষণ যা পড়লাম সেই পড়াগুলি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমরা প্রত্যেকেই এখান থেকে পড়াগুলো খাতায় সংগ্রহ করবে এবং শিখে ফেলবে। বাড়ির কাজ হিসেবে যে পড়াগুলো থাকবে তা হচ্ছে যে প্রথমে আমরা এই দেশ এই মানুষের ঋণটা খুব ভালোভাবে পড়ব এবং পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো আছে এবং প্রশ্ন উত্তর আছে সেগুলো খাতায় তুলে শিখে ফেলব। এরপর পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদের যে শব্দার্থ প্রশ্ন উত্তর থাকে সেগুলো পড়ব। এক কথায় প্রকাশ, ক্রিয়াপদে চলিত রূপ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্তবর্ণ এবং বিরাম চিহ্ন পড়ব এবং অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণগুলো অনুশীলন করব। আমি আশা করব আমি এতক্ষণ যা পড়া বুঝিয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব বা পড়া নিয়ে হাজির হব। আজ তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।